This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 11ই সেপ্টেম্বর এই তারিখের সঙ্গে জুড়ে গিয়েছে এই দৃশ্য। কিন্তু 11ই সেপ্টেম্বর মানেই আমেরিকায় জঙ্গি হানা নয়, ইতিহাসের পাতায় বহুবার দাগ কেটে গিয়েছে এই তারিখ। 11ই সেপ্টেম্বর মোড় ঘোরানো তারিখ। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেন স্বামী বিবেকানন্দ। আমেরিকার ভাই ও বোনেরা সম্বোধনেই মাত করে দেন। ভেদাভেদের প্রাচীর ভেঙে প্রচার করেন সব ধর্মই সত্যি, প্রচার করেন অদ্বৈত বেদান্ত, যার ব্যাখ্যা মানুষ ও ঈশ্বর অভিন্ন। শিকাগো বক্তৃতার লিঙ্ক শেয়ার করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বামী বিবেকানন্দের বক্তৃতাকে ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে ধরা হয়। কংগ্রেস শীর্ষ নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে খোঁচা মেরে পাল্টা পোস্ট করেছেন, প্রধানমন্ত্রী কি জোহানেসবার্গে মহাত্মা গান্ধীর আন্দোলন ভুলে গেলেন? ঠিকই তো, 11ই সেপ্টেম্বরের সঙ্গে আমাদের জাতির জনকও জড়িয়ে রয়েছেন। 1906 সালের 11ই সেপ্টেম্বর জোহানেসবার্গের এম্পায়ার থিয়েটারে ইতিহাস রচনা। এশিয়াবাসীর বিরুদ্ধে কালা অধ্যাদেশের প্রতিবাদ, দক্ষিণ আফ্রিকায় আইন অমান্যের ডাক মহাত্মা গান্ধীর। অহিংস সত্যাগ্রহ কি প্রথমবার তার স্বরূপ দেখল গোটা বিশ্ব। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরের 11ই সেপ্টেম্বর এসেছিল একটা কালা দিবস হিসেবে, আধুনিক ভারতের ইতিহাসে প্রথম জরুরি অবস্থার ঘোষণা। 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 11ই সেপ্টেম্বর জরুরি আইন জারি, বড়লাট লিনলিথ গোর। 1935 সালের ভারত শাসন আইন কার্যত স্থগিত হয়, অকেজো করা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসনের বন্দোবস্ত। এই উপমহাদেশের 11ই সেপ্টেম্বর মানেই বৈপ্লবিক সংযোগ। তাই তো 11 সেপ্টেম্বর তারিখেই 1895 সালে জন্ম নেন ভুদান যজ্ঞের নায়ক আচার্য বিনোবা ভাবে। 1908 সালে জন্ম নেন অলিন্দ যুদ্ধের নায়ক বিপ্লবী বিনয় বসু। 2001-এর 11ই সেপ্টেম্বর দুটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধ্বংস করে ওসামা বিন লাদেনের আল কায়েদা। তবে সন্ত্রাসীর সঙ্গে এই তারিখের যোগাযোগ আরও পুরনো। 1948-এর 11ই সেপ্টেম্বর করাচিতে মারা যান পাকিস্তানের কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ, গণহত্যা ও দেশভাগের কারিগর। কিন্তু জিন্নাহ বা লাদেন নয়, ভারতের মাটিতে যতবার 11ই সেপ্টেম্বরের সূর্য উঠবে, স্মৃতিতে ভেসে উঠবে স্বামীজির অদ্বৈত বেদান্ত, গান্ধীর সত্যাগ্রহ, বিনোবা ভাবের আত্মত্যাগ, বিপ্লবী বিনয় বসুর আত্মবলিদান। দেখুন, কবি অমিতাভ দাশগুপ্তর একটা বই আছে, ভালো আছে কলকাতা, এবং সেই বইয়ের মধ্যে তিনি একটা জায়গায় লিখেছেন, এই শহরটা আমার শিরার মধ্যে একই সঙ্গে সন্ন্যাসীর উদাসীনতা আর ভোগীর লোলুপতা ইনজেক্ট করে দিয়েছে। কি অসাধারণ লাইন না? এই সেপ্টেম্বর মাসের এই 11 তারিখটাকে দেখে আমার সেরকমই মনে হচ্ছিল, ওই ভানু বন্দ্যোপাধ্যায় পুতুলের ঝুড়ির মতো। এদের মধ্যে তো সব রয়েছে, বিবেকানন্দ আছেন, গান্ধীজি আছেন, ওসামা বিন লাদেনও আছে। একই সঙ্গে ভক্তি আর একই সঙ্গে কোথাও গিয়ে হিংসা। কি অদ্ভুত সহাবস্থান না? কিন্তু এইগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, জানেন তো, প্রতিবাদ আছে। বিবেকানন্দর প্রতিবাদ ছিল ওই প্রচলিত ধর্মকে কুক্ষিগত করে রাখার ধারণার বিরুদ্ধে, প্রাচ্য পাশ্চাত্যের ভেদাভেদের বিরুদ্ধে। ঠিক সেই রকম করে হয়তো ভুল কারণে প্রতিবাদ, কিন্তু ওসামা বিন লাদেনের ওই 9/11 যতই কুখ্যাত হোক, যতই অনভিপ্রেত হোক, সেটার মধ্যে তার কাছে সেটা একটা প্রতিবাদ ছিল। এটাই মজা। এই একটা জায়গায় কোথাও গিয়ে যেন পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যা যা ঘটেছে, প্রতিবাদ একটা লুকিয়ে আছে, অন্তঃসলীলা হয়ে থাকলেও আছে আজকের দিনটা। তাই সেই জন্য আমাদের রাজ্যটাও একটু গরম হওয়ার জন্য বেছে নিল নাকি? মানে দেখুন, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আমাদের চারপাশের পরিবেশ এখন এমনিতেই গরম, বুঝতেই পারছেন। এমন গরম যে মনে হচ্ছে আমরা একটা ফুটন্ত কড়াইয়ের মধ্যে বসে আছি। এই রকম সময় একটা স্ফুলিঙ্গ, সেটাও কিন্তু একটা বিরাট বড় দাবানল সৃষ্টি করতে পারে। এবার এই স্ফুলিঙ্গ কোথায় যাবে
সে আমরা বলতে পারবো না সত্যি, কারণ চারপাশে তাকিয়ে দেখুন কত ছোট্ট ছোট্ট ঘটনা থেকে কত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে। কোথায় একটা সোশ্যাল মিডিয়া ব্যান, তার থেকে নেপালের সরকার বদলে গেল। কোথায় একটা কোটা বিরোধী আন্দোলন, তার থেকে বাংলাদেশের সরকার বদলে গেল। ফলে কোন ছোট্ট ঘটনা কত বড় একটা রূপ নেবে এটা আজকের দিনে বোঝাটা খুব মুশকিল। শুধু মনে হচ্ছে এরকম ছোট ছোট ঘটনাগুলোর জন্যই যেন ইতিহাস অপেক্ষা করছে একটা মোড় তৈরি করবে বলে। এখানে ওই বললাম না, এখন আপনি বলতে পারবেন যে কি হবে না হবে, না বলতে পারবে তৃণমূল, না বলতে পারবে বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস, কেউ বলতে পারবে না। কারণ ওই অনিশ্চয়তা, আগুনের ফুলকি দেখতে পেলেই, তাই জন্য এখন শুধু সেটাকে খুব মন দিয়ে খেয়াল করা ছাড়া আর কোনো উপায় নেই, অন্তত এড়িয়ে তো যাওয়া যাবে না। একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজের কাজকলা দিকে ছাড়ছেন। দেখেছেন শ্রীলঙ্কা মডেল, দেখেছেন বাংলাদেশ মডেল, দেখেছেন কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? প্রাথমিক স্কুলের শিক্ষক হবেন বলে 2022 সালে টেট দিয়েছিলেন যারা, তাদেরই একজন এই অমিত রায়। গতকাল জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন অমিতরা। পুলিশ আর তৃণমূলের জোড়া ব্যারিকেড টপকে মুখ্যমন্ত্রীর ছায়াও মারাতে পারেননি, একবারে জোড়া মার্কি ছিটকে গেছিলেন তারা। এবার মুখ্যমন্ত্রীর কাছে যেতে না পেরেই অমিত রায় বলেছিলেন যে চাকরি না পেলে তারা এই রাজ্যকে নেপাল করে দেবেন। কিন্তু তার একটা ঝলক, সেটা যে আজকে এইভাবে দেখা যাবে এটা অনেকেই বুঝতে পারেননি। যদিও তারা বলেছিলেন যে এই সেপ্টেম্বরের 11 তারিখেই তারা দেখাবেন, পরিষ্কার করে দিয়েছেন গতকাল ওই 2022 সালের টেট উত্তীর্ণরা। কিন্তু এই লেভেলে সত্যি হয়তো কেউ হিসেবের মধ্যে রাখেনি। কেন বলছি, আজকে কি হলো দেখুন। শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো জুড়ে ধর্মতলা, তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হঠাৎ করে বিধানসভা লক্ষ্য করে পাই পাই করে দৌড়। গতকাল ওই পুলিশ আর তৃণমূলের সামনে এই শিক্ষকরা, মানে হবু শিক্ষকরা আটকে গেছিলেন। আর চাকরি প্রার্থীরা প্রাথমিকভাবে পুলিশকে কিন্তু দৌড়েই হারিয়ে দিয়েছিলেন। ওই ধর্মতলার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা যখন ওই রানী রাসমণি রোড ধরে দৌড়তে শুরু করেছেন, তখন আমাদের ক্যামেরার ছবিতেই দেখলাম হাতে গোনা কয়েকজন পুলিশ সেখানে রয়েছেন। পরে রিপোর্টারদের সাথে কথা বলছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, দেখলাম ঠিক অনুমানটা একদম ভুল নয়। প্রাথমিকভাবে মাত্র 10 থেকে 12 জন পুলিশ ওই ধর্মতলার মেট্রো স্টেশনের কাছে ছিল। শুনলাম আর ভাবলাম, কলকাতা পুলিশ কি তাহলে এই সাম্প্রতিককালের ঘটনাবলীর থেকে শিক্ষা নেয়নি? নাকি কলকাতা পুলিশ চাইছিল কি যে ওই চাকরি প্রার্থীরা আগুনের ফুলকি ছড়াক? দেখুন, পুলিশ চাইলেই যে কোনো আন্দোলনকে একদম শুরুতেই শেষ করে দিতে পারে সে কথা তো বারবার প্রমাণ হয়ে গেছে। চাকরি প্রার্থীরা পৌঁছতে না পৌঁছতেই তাদের ধরে প্রিজন ভ্যানে চাপিয়ে ফেলার ব্যাপারে বিধাননগরে পুলিশ তো প্রায় ডক্টরেট করে ফেলেছে। আমরা বারবার দেখেছি, এই সপ্তাহ 2 আগেই তো সল্ট লেকে এসএসসি ভবন অভিযানের কথা ছিল, ওই চাকরিহারা ঐক্য মঞ্চের কথা। এবার মঞ্চের নেতা সুমন বিশ্বাস সহ 3 জনকেই তো অভিযানের দিন 7 সকালে রাজ্যের নানান জায়গার থেকে আটকে ফেলেছিল পুলিশ। কিসের ভিত্তিতে? না, ওই একটা ভাইরাল অডিও ক্লিপের সূত্র তারা পেয়ে গেছিল, যেখানে পুলিশকে লক্ষ্য করে হামলা হবে, শুধু এই কথোপকথন ছিল। এবং সেই কথোপকথন ঠিক ভুল যা কিছু হোক, পুলিশ রাতারাতি ডিকোড করে ফেলেছিল কার গলা, কোত্থেকে হয়েছে, কি বৃত্তান্ত এবং কে ছিল। যাদের গলা শোনা গেছে তার বাইরেও কে ছিল, সব ঝপাঝপ 3 জনকে তুলে ফেলেছে। এবার তাদের তুলে নেওয়ার পর আদালতে হয়তো তাদের বেশ বকাটকা খেতে হয়েছিল, কিন্তু চাকরিহারারা বলেছিল তাদের আন্দোলন ভেস্তে দিতেই 7 সকালে আন্দোলনের নেতাদের পুলিশ নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। সোজা কথায় পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর আগেই পাথরগুলোকে তুলে জলের বালতিতে চুবিয়ে দিয়েছিল পুলিশ। তাহলে আজ কি হলো? নেপাল করে দেবো এই হুমকির পরেও চাকরি প্রার্থীদের এতটা আগ্রাসী একটা ভূমিকা নিতে কেন দিল কলকাতা পুলিশ? তাহলে কি কোথাও গিয়ে মানুষ তো মনের মধ্যে এই যোগ্য ন্যায্য দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রতি কলকাতা পুলিশের মনের মধ্যেও সহানুভূতির হাওয়া বইছে?
2022 সালে আমরা যোগ্য, আমাদের কাছে ওএমআর আছে, যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রীর ভাবনা আছে। 3 বছর ধরে বসে রয়েছে আজকে, তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে, এসএসসি নোটিফিকেশন চাইতে আমাদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তারা ইজরা করছে, আমরা কি ভুল করেছি? 2022 সালে টেট উত্তীর্ণ, ফের হকের চাকরির দাবিতে বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড়। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে রাজপথে 2022-এর টেট উত্তীর্ণদের তুমুল বিক্ষোভ। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড়। বিক্ষোভকারীদের পেছনে তাড়া করে পুলিশ। 2022 সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন। দৌড়ে বিধানসভা গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শুরু হয়ে যায় ধরপাকড়। মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা আমরা এই জ্বালার থেকে মুক্তি পাবো। পশ্চিমবঙ্গে সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? আজকে গুলি করে দিকে, আজকে এই জীবন রক্ষা করে 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য। কেন যাবো আমরা? 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন যাবো কেন আমরা? স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের পা ধরে তখন কাঁদতেও দেখা যায় চাকরি প্রার্থীদের। ওই চাকরি প্রার্থী যখন পুলিশের পা ধরে চোখের জল ফেলছিলেন, এই চাকরিটার ইন্টারভিউ চাইছিলেন শুধু, কোথাও গিয়ে ওই পুলিশেরও মনের ভেতর মনে হচ্ছিল না তো আমার বাড়িরও কাউকে কালকে এখানে দেখবো না তো কি করব? তখন দ্বিধা তৈরি হচ্ছিল কি মনের মধ্যে? হওয়াটাই তো স্বাভাবিক। দিনের শেষে তো এই সমাজে আমরা সবাই আছি না, কোনো না কোনোভাবে তো কারুর না কারুর সঙ্গে কারুর না কারুর যোগাযোগ তো আছে। একদিকে টান পড়লে সেটা যে কালকে আমার কাছে টান হয়ে দাঁড়াবে না গ্যারান্টি দেওয়া যায়? একটা সময় ছিল জানেন তো, যখন প্রাইভেটে চাকরি করলে পাড়া প্রতিবেশী বলতো ওই চাকরি আজ আছে কাল নেই। হ্যাঁ, এখনও সেই একই অবস্থা, কিন্তু এখন শুধু যোগ হয়েছে ওই নতুন সরকারি চাকরি পেলেও পাড়ায় ওই একই রকম কানাকুশো। সবাই বলে এর থাকবে তো। একটা সময় ছিল যখন ছাঁটাই হলে লেবার লর অধীনে আদালত দেখতো সেই ছাঁটাই বৈধ কিনা, এখনও দেখে, কিন্তু আজকাল আদালত চত্বর থেকেই চাকরি ছাঁটাইয়ের লিস্ট বের হয়, 1-2 না, 26,000। একটা সময় ছিল যখন শিক্ষা দপ্তরের ওয়েবসাইটটা শুধু রেজাল্ট দেখার জন্য দরকার হতো জানেন তো। এখন দুর্নীতির লিস্টে নাম আছে কিনা দেখার জন্য সবাই ওই শিক্ষা দপ্তরের ওয়েবসাইট খোলেন। এই সব কিছু সত্ত্বেও একটা কথা তো ভুললে চলবে না, এই আজ যারা কলকাতা পুলিশের হাতে পায়ে ধরলেন তারা বললেন হয় চাকরি দিন নয়তো গুলি করে দিন। তারা যে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই পরীক্ষা নিয়ে তো কোনো দুর্নীতির অভিযোগই ওঠেনি। এটাই তো এ যাবৎকালের সব থেকে বড় ঘটনা। একটা পরীক্ষা হয়ে গেল, চাকরির পরীক্ষা, অথচ কোনো অভিযোগ নেই। সবাই তো দেখে চমকে উঠেছিলেন, ধন্য করেছিলেন। ওই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর ওই হাসি হাসি মুখে যখন পরিষদের প্রধান এসে বসেছিলেন তখন মনে হচ্ছিল একটা বিরাট কাণ্ড হয়ে গেছে। মানে এখানে পরীক্ষা হলে, চাকরির পরীক্ষা হলে তাতে যেন দুর্নীতির ছোঁয়া লাগাটাই ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। সেই মানে নির্দিষ্ট একদম যে ঘটনাটা যেটা অবশ্যম্ভাবী সেটাকে ঘটতে না দেওয়াটাই একটা বিরাট কৃতিত্ব। তার মুখের হাসিটা তো সেরকমই ছিল। 2022 সালে প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার ভেবে দেখুন, 2014 সালের টেট, 2016 সালের এসএসসি, 2017 সালের টেট নিতে গিয়ে যে সরকারের বিরুদ্ধে স্বজন পোষণ আর দুর্নীতির অভিযোগ উঠেছে, যে সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে চলে গেছেন, যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আজ এসএসসির ক্লাস 11-12 মামলায় চার্জ গঠন পর্যন্ত হয়ে গেল, সেই সরকারের আমলে এই 2022-এর টেট একদম নিজ গুণে ব্যতিক্রম, ঝকঝক করছে।
মানে এখন পর্যন্ত একেবারে নিষ্কলুষ একটা পরীক্ষা এখন পর্যন্ত। তাহলে সেই পরীক্ষায় যারা পাস করলেন তাদের এইভাবে কেন ছুটিয়ে মারছে সরকার? কেন তাদের আন্দোলন করতে হচ্ছে? আন্দোলন করছেন তার কারণ 2022 সালে পরীক্ষা নেওয়া হলেও এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তো শুরুই হয়নি। কত কত আসন ফাঁকা পড়ে রয়েছে, মানে কতজনের চাকরি হবে সেটাই 3 বছরে জানাতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি প্রার্থীদের দাবিটা তো যথার্থ, কবে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, এবার অন্তত অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তিটা বের করে দিন, অবিলম্বে জানান যে কত শূন্য পদে চাকরি হবে, আমরা একটু মানসিকভাবে সেই প্রস্তুতি নিই, ইন্টারভিউটা হোক। মূলত এই দাবিতেই তো আজ তারা বিধানসভার দিকে পড়ি মরি করে ছুটেছিলেন। আচ্ছা, তাদের এই যে অপেক্ষাটা সেটা পণ্ডশ্রম নাকি তাদের এই দৌড়টা পণ্ডশ্রম? অপেক্ষাটা যদি পণ্ডশ্রম হয় তার দায়ভার তো আপনার আমার, মানে লজ্জা সববার, সরকারের সববার। চাকরির পরীক্ষা দিয়ে বসে থেকে তারা ডাক পান না, কবে কটা চাকরি আছে কিছু জানতে পারেন না। এর থেকে একটা অস্বস্তিকর লজ্জাজনক পরিস্থিতি আর হয় নাকি? আর যে দৌড়লে যে চাকরি পাওয়া যায় না সেটা তো শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন, মানে তিনি তো ওটাকে পণ্ডশ্রম বলেছেন। অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, যেখানে গিয়ে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হয়। শিক্ষামন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করেছে, 50,000 শূন্যপদ থাকা ভুল তথ্য দিয়েছে শিক্ষামন্ত্রী। 50,000 শূন্যপদ আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। আমাদের নাকি শূন্যপদ এখনো আসেনি এবং ভ্যাকেন্সি নাকি 50,000 নেই। আমরা নাকি মিথ্যে কথা বলছি, কিন্তু পর্ষদ সভাপতি নিজে বলেছেন যে 50,000 শূন্যপদ আছে। আমাদের দাবি 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ এবং ভোটের আগে আমাদের নিয়োগ চাই। শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের এই আন্দোলনের কোনো মানেই হয় না। তিনি বলেছেন 2 দিনের মধ্যে আমাদের নোটিফিকেশন আসবে। 3টা বছর ধরে আমরা এইরকম প্রতিশ্রুতি অনেক শুনেছি, কোনো মিথ্যাচারিতা আমরা শুনতে চাই না। সত্যি তো কোনো মানে হয় বলুন তো? একটা পরীক্ষা হয়ে যাওয়ার 3 বছর পর্যন্ত ইন্টারভিউ হয় না, কটা শূন্য পদ আছে জানা যায় না, তার কি কোনো মানে হয়? এই যে এত ছাত্রছাত্রীর কাছে সরাসরি কোনো নির্দিষ্ট বার্তা পৌঁছয় না কবে তারা চাকরি পাবেন ওই চাকরি পরীক্ষাটায় পাশ করার পর, সেটার কোনো মানে হয়? সত্যিই তো কোনো মানে হয় না। কখনো কখনো যে শিক্ষামন্ত্রীর সাথে পর্ষদ সভাপতির বক্তব্য মেলে না, তারও কি কোনো মানে হয়? সত্যিই তো কোনো মানে হয় না। আসলে চারপাশে এত জিনিসের কোনো মানে হয় না, তো সেটার জন্যে আজকে তার সঙ্গে আরেকটা নতুন মানে হয় না জুড়লে আলাদা করে মানে খুঁজতে ইচ্ছে করে না, জানেন তো? কারণ ওই মানে খুঁজতে যাওয়াটাই আসল পণ্ডশ্রম। দেখুন, শিক্ষামন্ত্রীর কথা শোনার পর আজ সন্ধ্যে তার বাড়ির কাছে জমায়েত হয়েছিলেন এই টেট উত্তীর্ণরা। তাদের দাবি শিক্ষামন্ত্রী ভুল, তারাই ঠিক। আবার শিক্ষামন্ত্রী বলেছেন চাকরি প্রার্থীরা যা বলছেন ভুল বলছেন, ঠিক বলছেন না। এসবের বাইরে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো শিক্ষামন্ত্রী ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। সত্যি তার বাড়ির সামনে গিয়ে যদি এইভাবে চাকরি প্রার্থীরা রাত দুপুরে হাজির হয়ে যান, তার মনে হতেই পারে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। আবার একটু সহানুভূতি নিয়ে দেখলে তার এটাও মনে হতে পারে যে এরা আর করবেনটা কি, এরা তো এটা এখন অবধি জেনে বসে আছেন যে সবাই মিলে বলেছেন তাদের এই পরীক্ষাটা নিষ্কলুষ, তাদের এই পরীক্ষার পর চাকরি দেওয়ার পদ্ধতিটা একদম নিয়ম মেনে হবে, কোথাও কোনো বেনজল ঢুকবে না। তো সেই একদম নিজেদের মধ্যে প্রত্যাশাটা যত বেশি জেগে উঠেছে, তারপর যদি সেই প্রত্যাশাটা জারিয়ে তা দিতে দিতে 3 বছর কেটে যায়, তাহলে যে মনের ভেতর বিক্ষোভের ডিম ফুটবে না, গ্যারান্টি দেওয়া যায়। 2022 সালে টেট পাস চাকরি প্রার্থীদের
কেউ বা কারা ভুল বোঝাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে এভাবে আন্দোলন করতে প্ররোচনা দিচ্ছে বলে ব্রাত্য বসুর সন্দেহ হচ্ছে। দেখুন, শিক্ষামন্ত্রী বলেননি তিনি কাদের সন্দেহ করেন, তাই আমরাও নিশ্চিত নই। তবু কয়েকজনের কথা মনে হচ্ছে না বললেই নয়, জানেন তো। এবং আরেকটা কথাও মনে হচ্ছে যে যদি একটা পরীক্ষার পরে এত মাঝখানে গ্যাপটা পড়ে যায়, তাহলে যারা ভুল বোঝানোর তারা যে ভুল বোঝানোর সুযোগ পেয়ে যাবেন, এটাও তো না বললেই নয়। এই যে এখন যিনি পরিষদ সভাপতি, সেই গৌতম পাল দায়িত্ব নিয়েই বলেছিলেন তার আমলে স্বচ্ছ নিয়োগ হবে। একবার নয়, বছরে 2 বার করে টেট হবে বলে বলেছিলেন প্রাথমিক পর্ষদের বর্তমান সভাপতি। উনিই তো 2022-এর পর বিরাট গর্বিতভাবে সবার সামনে এসে প্রেস কনফারেন্স করেছিলেন যে এমন ব্যাপারটা ওরকম বললাম যে যেখানে গোলমাল হওয়া, দুর্নীতি হওয়া এই নিয়ম, সেখানে তিনি কীরকম নিষ্কলুষ একটা পরীক্ষা করিয়ে দিলেন। এটাই তো আসল কৃতিত্ব। যেন এটা হওয়ার কথাই নয়, হলো, এটাই ব্যতিক্রম। তারপরেই তো বলেছিলেন বছরে 2 বার করে নেবেন, গর্বিত ঘোষণা ছিল। কিন্তু 2022 সালের পর তো টেট নিতেই পারেননি গৌতম পাল। বছরে 2 বার ভুলে যান, একবারও আর পারেননি এই 3 বছর, কারণ সেই নিয়োগটাই এখনো আটকে রয়েছে। ভুল বোঝাচ্ছেন কারা? দ্বিতীয়ত, 3 বছর একটা টেট নিয়েই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হিমশিম খাচ্ছে পর্ষদ। বছরে 2 বার করে পরীক্ষা হলে কি হতো ভাবুন তো, কতজন লোক এইভাবে দৌড়তেন, এবার সেটা ভাবতে পারছেন? তখন শিক্ষামন্ত্রী শুধু না, কার কার বাড়ির সামনে লোকজন গিয়ে বসে পড়তো তারও তো কোনো গ্যারান্টি নেই। তাহলে ভুল বোঝাচ্ছেন কারা ভাবুন তো। শিক্ষামন্ত্রী বলছেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদ থেকে শূন্য পদের তালিকা আসছে না বলে এই বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে। ওই জেলার ওই সংসদগুলো কি সব নিয়মের বাইরে? সরকারের কথা শোনে না, শিক্ষা দপ্তরকে পরোয়া করে না, কোনো নির্দেশিকার তারা ধার ধারে না, স্বশাসিত সংস্থা এবং সম্পূর্ণ স্বাধীন, সেটা হলো আলাদা ব্যাপার, কিছু বলার নেই। তাহলে তো কবে আসবে, এসে পৌঁছবে কিনা, জেলাগুলোর তো বিভিন্ন রকম দূরত্ব, কোন এতগুলো জেলার থেকে এসে পৌঁছতে তো 3 বছর কেন, আরও অনেক বছর লাগতে পারে। কিন্তু প্রশ্ন সেটা নয়, জেলা থেকে যে শূন্য পদের তালিকা আনতে হবে, তারপর বিজ্ঞপ্তি বেরোবে, তারপর ইন্টারভিউ, তারপর নিয়োগ, এটা কি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানতেন না? নাকি শিক্ষামন্ত্রী জানতেন না? নাকি তারা বুঝতে পারেননি যে, বা তাদের জানা ছিল না যে এই জেলার এই সংসদগুলো এরমভাবে কথা শোনে না? আরেকটা কথা, আরেকজনের কথা মনে হচ্ছে না বললেই না। মুখ্যমন্ত্রী গত বছর বলেছিলেন 5 লক্ষ সরকারি চাকরি তিনি দিতে চান। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই হিসেবটা দিয়েছিলেন, তখন তার মনেও নিশ্চয়ই প্রত্যাশা ছিল, বা তাকে নিশ্চয়ই ওই জেলার ওই সংসদ যারা আছে, বিভিন্ন দপ্তর তারা সব জানিয়ে দিয়েছিল শূন্য পদ কত আছে, কারণ তিনি তো প্রশাসনিক প্রধান, না জেনে তো তিনি কিছু বলেন না। বা তিনি যখন একটা সুনির্দিষ্ট সংখ্যা বলেছিলেন, সেই সংখ্যক শূন্যপদ যে আছে সেটা নিশ্চয়ই তিনি জানতে পেরেছিলেন, তাকে নিশ্চয়ই জানানো হয়েছিল। কিন্তু তাকে সবাই জানিয়ে দেওয়ার পর এগুলো কি আর প্রাথমিক শিক্ষা পর্ষদ অবধি পৌঁছয়নি? তার কথা শুনেই হয়তো ওই 2022 সালের প্রাথমিকের পরীক্ষা উত্তীর্ণরা ভেবেছিলেন সরকার যখন 5 লক্ষ চাকরি দেবে বলছে, তখন তার মধ্যে 50,000 ভ্যাকেন্সি তাদের জন্য থাকবে। এবার এটা ঠিক, কার কথায় কি হচ্ছে সেটা শিক্ষামন্ত্রী যেমন বুঝতে পারছেন না, আমরাও বুঝতে পারছি না। ওরা সবাই বলছেন পর্ষদ সভাপতি 50,000-এর কথা বলছিলেন, হয়তো সেটাই ঠিক, কোনো না কে কোথায় কি বলে ফেলছেন। সবাই এত কিছু বলছেন না যে কিছু শোনাও যাচ্ছে না, জানাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তাই শিক্ষামন্ত্রীর মতো আমরাও বোঝার চেষ্টা করছি কি হইতে কি হইয়া গেল। চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। আমি মনে করি যে বছরে 2 বার নিয়োগ হবে। কোনো রায়ে বলা নেই যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা যাবে না। সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা যায়, করা উচিত। নেপালের পরিস্থিতি যে 3টে কারণে আমি দেখছিলাম, বেকারত্ব, দুর্নীতি আর নেপোটিজম, মানে
মানে হচ্ছে স্বজন পোষণ। এই তিনটে জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক, মাথায় রাখবেন। এই তিনটি কারণে নেপালে কিন্তু এত বড় একটা মানে আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত হলো। সেখানে দুর্নীতি, বেকারত্ব আর নেপোটিজম মানে স্বজন পোষণ, আর এই তিনটে ওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক। আমি বলছি বাংলার কবে ছেলে মেয়েরা লড়াই জন্য প্রস্তুত হবে? ওই শুধু ওই কি বলা যায়, ওই ক্যান্ডেল জ্বালালে এই মমতা ব্যানার্জি শাসন শেষ হবে না। নেপালের যে লড়াই, আমি অর্জুন সিং ব্যক্তিগতভাবে তাদেরকে বলছি, বাংলার মানুষকে বলছি, লড়াইতে আসুন। এই সরকার রক্ত না ঝরলে এই সরকার যাবে না। আচ্ছা, রাজনীতিক হতে গেলে কি দায়িত্বজ্ঞানটা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হয়? রাজনীতিকরা তো বাড়িতে বসে বলেন, আর যখন মাঝে মধ্যে এই অভিযানে আসে খানিকটা গিয়ে গাড়িতে উঠে পড়ে। এটা তো আমরা দেখেছি। মাঝখান থেকে মার খান কারা, রক্ত ঝরে কাদের? ওই সাধারণ যারা তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে দৌড়ে বেড়ান। রক্ত সবই তো গেছে, ধৈর্য গেছে, চাকরি গেছে, ঘর বাড়ি টাকা পয়সা সব গেছে। যারা ওই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও তো সর্বস্ব গেছে, তারাও তো ব্যতিক্রম না এই সরবরাহ হওয়ার ক্ষেত্রে। এবার রক্তটাও দিতে হবে। কি মনে হচ্ছে জানেন তো, একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। গতকাল জলপাইগুড়িতে আর আজ কলকাতায় ওই চাকরি প্রার্থীদের মুখে যখন নেপালের কথা শুনছিলাম, তখন মনে হচ্ছিল যে এটাও আমাদের দেখার ছিল। দুর্নীতির অভিযোগে নেপালের সঙ্গেও পশ্চিমবঙ্গ তুলনায় চলে এলো। তারপর মনে হচ্ছিল যে না, বাংলাদেশের কথা তো কেউ বলছেন না। তার কারণ বোধহয় এটা যে বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভারত বিদ্বেষ তুঙ্গে ছিল, কিন্তু নেপালে এখন পর্যন্ত সেই ভারত বিদ্বেষের কোনো রকম সম্ভাবনা আমরা দেখছি না। বরঞ্চ ওখানকার যারা এখন অবধি নেতৃত্ব স্থানীয়, তাদের মধ্যে ভারত সম্পর্কে একটা ভরসার ভাব অনুভব করা যাচ্ছে। তো এটা যারা বলছেন অনেকটা ভেবেচিন্তে বলছেন, অর্থাৎ তাদের মধ্যে কোথাও এই রকম পরিস্থিতিতে চাকরি নিয়ে যখন তারা নিজেরা টালমাটাল, তার মধ্যেও যখন তুলনা টানছেন তখন বিশ্লেষণটা সঠিকভাবে করছেন, যুক্তিটা কাজ করছে। সেই যুক্তি কাজটা কি ওই রাজনীতিকদের মধ্যে একদমই থাকে না? তাদের যুক্তি ফুক্তির ধার ধারতে হয় না নাকি? অর্জুন সিং তাদের সূত্র ধরে নেপালকে টেনে আনলেন বাংলায়। স্বামী বিবেকানন্দ ঈশ্বর সম্পর্কে বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার। আর এই যুগে দেখুন রাজনীতিকদের মানে সামনে কোনো অনুপ্রেরণা নেই, তারা বিভিন্ন জায়গার থেকে এরকম উদাহরণগুলো খুঁজে নিয়ে আসেন। এটা তাদের একটা স্পেশালিটি, জানেন তো। তারা সবসময় মনে করেন বহুরূপে সম্মুখে আমাদের কিছু একটা ঘটেছে, অমুক রাজ্যে ঘটে, তো তাহলে শুধু এই রাজ্যের দোষ, অথবা ওখানে এটা হয়েছে এখানে কেন হবে না। যাকে অর্জুন সিং যেটা বলেছেন তাতে অর্জুন সিং মার্কা একটা ব্যাপার রয়েছে, তাতে প্রশাসনও কী ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে সেটাও আবার রাজনৈতিকভাবে গোটা ব্যাপারটার মধ্যে কীভাবে ব্যাখ্যা হবে সেগুলো আলাদা বিষয়। যার ভাবনা তিনি ভাবুন, শুধু আমাদের এর মাঝখানে বলির পাঁটা না করলেই হলো। কিন্তু দেখুন অর্জুন সিংয়ের ওই বক্তব্যের মধ্যে যদিও একটা আইনগত বা আইনকে এড়ানোর একটা বা ভাঙার একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু হুমায়ুন কবির তিনি তো জাঁদরের আইপিএস ছিলেন। বাম জমানায় সল্টলেক স্টেডিয়ামে পুলিশ অভিযান করে হইচই ফেলে দিয়েছিলেন। শুধু সেটা না, দেশের মধ্যে না, রাষ্ট্রপুঞ্জের ওই শান্তি সেনার হয়ে বসনিয়ায় কাজ করতে গেছিলেন, তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি নেপালের মতো ওই পুড়িয়ে মারার ঘটনাকে গৌরবান্বিত করছেন আর স্বপ্ন দেখছেন এদেশের বুকে নেপাল আসুক নেমে। আমাদের কোনো উদাহরণ নেই। আমাদের মানুষের এত আত্মবিশ্বাসের অভাব কেন বলুন তো? এই আত্মবিশ্বাসটা নেই বলেই কি আমাদের বড় মুখাপেক্ষী হয়েই চিরকাল থাকতে হবে মনে হচ্ছে, জানেন তো। দেখুন শ্রীলঙ্কায় যখন গণবিপ্লব হলো তখন বিরোধী বিজেপি প্রচার করলো শ্রীলঙ্কার থেকেও বাংলায় ঋণের পরিমাণ বেশি। যখন হাসিনা বাংলাদেশ ছাড়লেন তখন প্রচার হলো একদিন নবান্নের ছাদ থেকেও হেলিকপ্টার উঠবে।
আর এখন আবার নেপাল নিয়ে শুরু হয়েছে। বাংলার লোকজন নেপালে অনুপ্রেরণা খুঁজছেন। অনুপ্রেরণা কি কম পড়িয়েছে? এদিকে দেখুন নেপালে তারা অনুপ্রাণিত ভারতকে আপন করে নিতে চাইছে। এই রক্তক্ষয়ী আন্দোলনের যে কটার নাম ভেসে উঠছে সব কটার মধ্যেই কিন্তু ভারতের কানেকশন রয়েছে। এবং সব থেকে বড় কথা, ভারত কোন জায়গাটায় এই যারা এই বিদ্রোহটা ঘটালেন, বিপ্লবটা ঘটালেন, তাদের সঙ্গে তাদের আপনজন হয়ে গেল। তাদের কাছে ভারতকে আপনজন করে দিয়েছেন এই সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি, যিনি দেশ ছেড়ে এই পথ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কি বলেছেন? বলেছেন যে ভারতের জন্যই নাকি তার গদি গেছে। তিনি বলেছিলেন রামের জন্ম অযোধ্যায় নয়, তিনি একটা অখণ্ড নেপালের মানচিত্র তৈরি করে ভারতের জায়গাপত্র নিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এই সব কাণ্ড কারখানা করাতেই নাকি ভারত ক্ষুব্ধ হয়ে ভারত কলকাঠি নেড়ে তার কুর্সি গেছে, এরকমই একটা ইঙ্গিত তিনি দিয়ে বসে আছে। তার মানে বুঝতে পারছেন তিনি ঠাড়ে ঠাড়ে অভিযোগ করছেন যে ভারতই তার বিরুদ্ধে পাবলিককে খেপিয়ে তুলেছে। তার মানে নেপালের মানুষের কাছে আসলে যে তিনি যে ভারতের জন্য সার্টিফিকেটটা দিয়ে দিলেন সেটা তার মাথায় নেই। তিনি তো পরিষ্কার বুঝিয়ে দিলেন তার দুর্নীতিপরায়ণ সরকারের পাশে ভারত ছিল না। তিনি বললেন, জানলেন নেপালের মানুষ, আমরা কিচ্ছু বলিনি। আর ওলি ভারতের দিকে আঙুল তোলার আগে তারা অবশ্য ঠান্ডা মাথায় কিছু, যেদিকে তিনি হাত ধরে মাথা দিয়ে বসেছিলেন সেই দিকে একবার তাকিয়ে দেখলে পারতেন। তিনি তো ওই চীনের সঙ্গে বিরাট দহরম মহরম শুরু করেছিলেন। মাঝখান থেকে চিনি টুকটুক করে ঢুকে পড়ে তার একের পর এক গ্রাম নিয়ে নিচ্ছিল। সীমানাটা কত ভেতরে ঢুকিয়ে নিয়ে এসছে, সেই জায়গায় যে আর ফেরত পাবেন না সেটা কি তিনি জানেন না? চুপ করেছিলেন কেন? এবং সেটা দেখেও তিনি অন্য চারপাশে দেখছেন না কেন? শ্রীলঙ্কা চীনের থেকে ঋণ নিয়েছিল, ডুবে গেছে। হাসিনা চীন থেকে ফিরেছিলেন, ব্যাস দেশে ফিরে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়লেন, গদি গেল। তিনিও তো চীনে প্যারেড দেখে দেশে ফিরে ওই উন্মত্ত জনতার আক্রোশ দেখলেন। তার মানে তিনটে দেশের অভ্যুত্থানেই তো চীনের যোগাযোগ আরও স্পষ্ট, নেতিবাচক যোগাযোগ, সেদিকে তো আঙুল তুলছেন না। এবার বেজিংয়ের সঙ্গে যোগাযোগ বেশি বলে নেপালে ভারত উস্কানি দিয়েছে এরকম কোনো প্রমাণ কি দেখাতে পারছেন ওলি? সেটাও তো নয়, কোনো সুনির্দিষ্ট নেই। আমেরিকা ওই বাংলাদেশে কলকাঠি খানিকটা নেড়েছিল, এটা হাসিনা বলেছেন, কারণ চীনের কাছে গেছিলেন সেটা বলতে পারছেন না। তিনি সেটাও একটা সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে আমেরিকা তার কাছ থেকে সেন্ট মার্টিন চেয়েছিল, তিনি দেননি। ওলি পুরোটাই তো হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন। তবে হ্যাঁ, ওলির বিকল্প হিসেবে প্রথম যে নামটা ভেসে উঠেছিল কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, তিনি মৈথিলি বদেশি, মানে লতায় পাতায় ভারতীয় কানেকশন থাকলেও থাকতে পারে। তারপর নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কির নাম উঠল, তিনিও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরাজ প্রশংসা করেছেন। তবে বয়স বেশি, তাই জন্য তাকেও নেপালের জেন জেডের একাংশ চাইছে না। এবার তার জায়গায় ভেসে উঠেছে নেপালের বিদ্যুৎ বোর্ডের সিইও কুলমান ঘিসিংয়ের নাম। এবার ঘিসিং এখনও বলেননি যে কাকে তিনি পছন্দ করেন, কিন্তু তিনিও তো ভারতে লেখাপড়া করেছেন। মানে যাই বলুন, ওলির যতই মনে হোক ভারত কলকাঠি নেড়েছে, একমাত্র তিনি এই সব উদাহরণগুলো তুলে ধরে বলতে পারেন যে যাদের নাম উঠছে তাদের সবার সাথেই কোনো না কোনোভাবে ভারতের কানেকশান আছে। আমরা শুধু ভাবছি যে দেশটার পুরোটাই ভারতের ওপর একটা সময় নির্ভর করে থাকতো এবং যাদের প্রতি ভারত কোনো সময় খারাপ কোনো আচরণ করেছে বলে শোনা যায় না, সব সময় সাহায্যই করেছে, সে দুটো দেশের মধ্যে যে সম্পর্ক থাকবে সেটাই তো স্বাভাবিক। দেখুন, যেদিন ওলি পদত্যাগ করলেন সেদিনই কাঠমান্ডু বিমানবন্দরে একটা ছবি ভাইরাল হয়েছিল। তা দেখা গেছিলো বিমানবন্দরে ছোট বড় মাঝারি অনেকগুলো হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। এবার তাতে প্রচার হয়েছিল যে নেপালের দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা দেশ ছাড়ার জন্য তৈরি। আর তখনই প্রশ্ন উঠেছিল কেপি শর্মা ওলি কোন দেশে যাবেন, তিনি ভারতে আসবেন নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন। এবার ভেবে দেখুন, যিনি রামের জন্মস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতে
ভারতের রাজনীতিতেও ওই একটা অস্থিরতা তৈরির চেষ্টা করলেন, যিনি সংসদে ভুল মানচিত্র পাশ করিয়ে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করলেন, সেই ওলিও যখন পাবলিকের তাড়া খেয়ে দেশ ছাড়লেন, আলোচনা হচ্ছে কই ভারতে আসবেন কি। মানে ভারত যেন সবাইকে আশ্রয় দেওয়ার ঠেকা নিয়ে বসে আছে। ওলির চিড়ে যাওয়া নিয়ে তো কথা হয়নি। নিজের রাজনৈতিক কেরিয়ারে ভারতের ক্ষতি করে ওরা শুধু চীনের স্বার্থই দেখেছেন। শুধু ওলি নয়, নেপালের রাজনীতির একটা বড় অংশই কিন্তু চীনপন্থী। তাহলে চীন কেন আশ্রয় দিচ্ছে না? ওলি কেন নেপালেই লুকিয়ে আছেন, চীনে যাচ্ছেন না কেন? এবার কোথায় লুকিয়ে থাকবেন, কোন দেশে যাবেন না যাবেন সেটা তো তাদের ব্যাপার। এবার ভারতে আসবেন কি না সেটাও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। ভারতের তো মাথা ব্যথাটা অন্য। ওলির মতো লোকজন, মানে নেপালের সাথে ভারতের সীমান্ত এতদিন কার্যত মুক্ত ছিল, অবাধ যাতায়াত ছিল। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো নেপালের এই রুট ব্যবহার করে ভারতে ঢোকার জন্য। এবার এই ডামাডোলের বাজারে নেপাল দিয়ে পাকিস্তানি জঙ্গিরা যদি ভারতে ঢুকে পড়ে, নেপাল দিয়ে অনায়াসে ভারতের 5টা রাজ্যে ঢুকে পড়া যায়। উৎসবের মরশুম শুরু হচ্ছে, 18 দিন পরে সপ্তমী। এবার মানুষ এখন বাড়িতে কম, রাস্তায় বেশি থাকবেন। বাংলায় বৈশরণ ভ্যালি করার কথা কি আসিম মুনির ভাবছেন না? ফিল্ড মার্শাল তো বলেই দিয়েছেন যে এবার ভারতের পূর্ব দিকের সম্পদগুলো পাকিস্তান নিশানা করবে। মানুষের থেকে বড় সম্পদ আর কী বা আছে? আর তারপর সবসময় যে তারা পাকিস্তান থেকেই লোক পাঠাবেন এরকমও তো নয়। নেপালের এই জেলগুলো সব ভেঙে যে 16-17 হাজার দাগি আসামি বেরিয়ে এসছেন, তাদেরও যে ওই ভারতে যাবার জন্য সুপারি দেবে না পাকিস্তান, গ্যারান্টি দেওয়া যায়? লতায় পাতায় তো এই সমস্ত যাদের আর কি আপনারা অসামাজিক লোকজন বলেন, সেটা পাকিস্তানি হোক বা নেপালের এই সমস্ত দুষ্কৃতী, সবার মধ্যে যোগাযোগ থাকে। কাকে যে এখানে আমাদের সর্বনাশ করার জন্য পাঠানো হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই নেপাল সীমান্তকে একদম নিশ্ছিদ্র করে ফেলা হয়েছে, যাতে একটা মাছিও না গলতে পারে। নেপালিদের বাঁচার প্রশ্নের থেকেও বড় হচ্ছে এটা আমাদের বাঁচার প্রশ্ন, আমাদের বাঁচার প্রশ্ন। অশান্তির আগুনে পুড়ছে এভারেস্টের দেশ। পাহাড়ি দেশে অস্থিরতার সুযোগে ভারতে ঢোকার ছক। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকা। শুধু স্থলপথেই নয়, জলপথেও চলছে নজরদারি। অত্যাধুনিক অস্ত্র হাতে নদীপথে পেট্রোলিং এসএসবি জওয়ানদের। ভারত নেপাল সীমান্তের মেচি নদীতে ইনসাস রাইফেল নিয়ে চলছে টহল। নেপালের জেল পালানো অপরাধীরা যাতে কোনোভাবেই ভারতে ঢুকতে না পারে তার জন্য সদা সতর্ক এসএসবি জওয়ানরা। ওই যে নদীর ওপারে দেখুন যে বাড়িঘর আমরা দেখাচ্ছি, সেই প্রত্যেকটি বাড়িঘর কিন্তু নেপালের বাড়িঘর। ঝাপা জেলা, সেই জেলার দোকানপাট বাড়িঘর রয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি ভারত এবং নেপাল এই এলাকাটায় পাশাপাশি অবস্থান করে। সেই কারণেই কিন্তু বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত এই এলাকায় রয়েছে। প্রচুর মানুষজন যাতায়াত করেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই যাতায়াত সাময়িকভাবে বন্ধ রয়েছে। इंडियन रेसिडेंट्स जो फंस के पड़े हुए हैं यहाँ, तो उनको तो अभी उनका आई कार्ड वगैरह चेक करके और जो उनका आधार कार्ड वगैरह चेक करके जाने दे रहा है। जो उधर से आने वाला नेपाली लोग है, जो नेपाल का सिटीजनशिप चेक करके वो भी आने दे रहे हैं इधर। लेकिन पर नेपाल के लोग, नेपाल के जो यहाँ से उधर जाने नहीं दे रहा है इंडिया में। हाँ, इंडिया में जाने नहीं दे रहा है, बल्कि ये देना चाहिए। जब किसी को टिकट दे के, या फ्लाइट टिकट हो या जो रेल टिकट हो या कोई और टिकट, ऐसा जो भी जेन्युइन है, परफेक्ट कोई स्टूडेंट है नेपाल से जो इंडिया पढ़ने जाते हैं, उनको तो जेन्युइन देना चाहिए। ভারত নেপালের সীমান্ত পরিস্থিতি নিয়ে এসএসবির রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। 5 রাজ্যে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত 1751 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে নেপালের সীমান্ত যথাক্রমে 96 ও 99 কিলোমিটার। এছাড়া উত্তরপ্রদেশে 651 কিলোমিটার, বিহারে 726 কিলোমিটার, উত্তরাখণ্ডে 173 কিলোমিটার। অনুপ্রবেশ ঠেকাতে বর্ডারে বাড়তি বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে আইটিবিপি জওয়ানদেরও। দেখুন, অচলায়তনকে ভেঙে ফেলার মধ্যে যে একটা অবাধ্যতা থাকে, তার মধ্যে তো একটা ক্ষতির সম্ভাবনাও থাকে। মানে কিছু ভাঙলে তার তো একটা কোল্যাটারাল ড্যামেজ থাকে, তাই না? মানে যাকে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি বলে আর কি, দ্বিপাক্ষিক ক্ষয়ক্ষতি। শুধু মানে কাউকে একটা দেওয়ালে দুম করে ঘুষি মারবো, ভাঙবো, হাতেও তো লাগবে, সেরকম ব্যাপার আর কি। নেপালে কিন্তু সেটা যথেষ্ট হয়েছে।
অবাধ্যতার ঢেউ শুধু সরকারই ফেলে দেয়নি, ভেঙে দিয়েছে জেলের দেওয়ালও। একটা দুটো না, ওই বললাম 25টা জেল, প্রায় 15-16 হাজার দুষ্কৃতী, দাগি দুষ্কৃতী পালিয়েছে। এবার সেই দুষ্কৃতীরা যাতে ভারতে ঢুকে পড়তে না পারে সেজন্যই বাড়তি সতর্ক আমাদের সশস্ত্র সীমা বল। কারণ জেল পালানো দুষ্কৃতীরা একবার আমাদের দেশের জনসমুদ্রে মিশে গেলে বিপদ তো যথেষ্ট। তখন তো বিপজ্জনক অনুপ্রবেশকারী তারা। আর আমাদের দেশে অনুপ্রবেশকারীকে ধরতে চাওয়া মানে ওই খড়ের গাদায় সূচ খোঁজা। এটা তো মোটামুটি আপনারা একদিনে জেনে গেছেন। সরকারি ঘোষণা করে কিছু না বললেও কিন্তু সেই সূচ খোঁচার চেষ্টাটা আমাদের দেশের নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, যার পোশাকি নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা SIR। স্যার, আপাতত বিহারে SIR হয়েছে, আর তাতেই তো দেশ জুড়ে হয়েছে। শুরুতে কমিশনের দেওয়া ওই প্রয়োজনীয় নথির তালিকায় আধার কার্ড ছিল না, বিষয়টা সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ওই আধার কার্ডকেও ওর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য গ্রিন সিগন্যাল দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলে দেয় এই নির্দেশ শুধু বিহারের জন্যেই। এবার আপনারা ভাবতে পারেন যে একটা জায়গায় একটা নিয়ম কেন হবে, কেন এটা আলাদা করে শুধু বিহারের কথা বলে দেওয়া হবে? বলা হয়েছে তার কারণ বিহারের পর ধীরে ধীরে গোটা দেশেই SIR হবে, সেই ঘোষণা তো আগেই করে রেখেছে কমিশন। এবং এক একটা জায়গার তো এক এক রকম পরিস্থিতি, সেই জন্যই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। এবার বিহার মানে এক সময় যাকে বলা হতো অঙ্গদেশ, নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী সেই অঙ্গের পরেই তো ভোট হবে এই বঙ্গে। এবার কেন্দ্রের বিরোধীদের সঙ্গে এ রাজ্যেও তো SIR-এর বিরুদ্ধে স্লোগান তুলেছে তৃণমূল, তুলেছে, কিন্তু ওই পর্যন্তই। তৃণমূল মুখে বলছে নো স্যার, তৃণমূলের কাজে ইয়েস স্যার। তারা তো বুঝে গেছেন যে SIR না হলে ভোট হবে না। কমিশন এই কথা বলে দিলে তখন তো তারাই পেঁচে পড়ে যাবে, ভোটটা তো দরকার, তবে না ক্ষমতায় চতুর্থবার। তো আপাতত তারা কমিশনের সাথে আবেদন নিবেদনের নীতিতে চলছে। এটা রাজনীতির একটা চেনা ছক, জানেন তো। একে আবেদন না বলে অবশ্য মাঝে মধ্যে যেটা বলছে তাতে আবদারও বলতে পারেন। এই যেরকম তারা বলেছিল স্বাস্থ্যসাথী কার্ডকে SIR-এর পরিচয়পত্র হিসেবে গণ্য করতে হবে। স্বাস্থ্যসাথীটা দেখুন এই রাজ্যের জন্য একটা বেশ প্রেস্টিজিয়াস ব্যাপার। সরকার খুব বড় করে এটা প্রচার করে, এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা সবাইকে তাদের চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছি। এটা তাদের জন্য একটা বড় ব্যাপার। কিন্তু নির্বাচন কমিশনের কাছে কি, যে রাজ্যে ওই গাদা গাদা অনুপ্রবেশকারী ঢুকে ইচ্ছে মতো আধার টাধার যাবতীয় পরিচয়পত্র বানিয়ে পাসপোর্ট অবধি বানিয়ে নিয়েছে, সে রাজ্যে এই স্বাস্থ্যসাথীকে পরিচয়পত্রের আধার হিসেবে ধরা যায়, মানে বেসিস হিসেবে ধরা যায়? এটাকে আবদার বলে মনে হবে না? তবে নবান্ন সেই দাবি কমিশন খারিজ করে দিয়েছে বলেই শোনা যাচ্ছে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ SIR-এর মাধ্যমে দুধ আর জল আলাদা করতে চাইছে কমিশন। তাদের হাতিয়ার 11টা পরিচয়পত্র, সেখানে যদি অন্য সব পরিচয়পত্র একে একে যোগ হয়ে যায় তাহলে সেই দুধ আর জল আলাদা হবে কি করে? রাজ্য সরকারের একটা স্বাস্থ্যসাথী কার্ডের আগে তো তার ভেরিফিকেশন হয়। তা ভেরিফিকেশনটা যখন হচ্ছে, ভেরিফিকেশনটা যখন রাজ্য সরকার করেছে, সেটাকে তুমি কেন মান্যতা দেবে না? ইলেকশন কমিশন যা ইচ্ছা মনে করবে সেগুলোকে রাখবো, বাকিটা রাখবো না, তা তো হয় না। ওয়েল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল রয়েছে, সেখানে তো সেটাকে গ্রহণ করতে হবে। স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আপনি কিভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ? আপনি কি চেক করেছেন? তার কিছু চেক করেননি। এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। SIR মানে স্যার, স্যার আমাদের কানমলা দিত, পড়া না পারলে পিঠে 2-4টে দিত, আপনারাও হয়তো খেয়েছেন। তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে, কানমলা দেবে। কানমলা খাবার ভয় এরকম করছে। দেখুন একটা জিনিস পরিষ্কার, SIR হবে, বিরোধিতাও হবে, কিন্তু বিরোধিতার জেরে SIR বন্ধ না, সেটা হবে না। কারণ SIR না হলে ভোট হবে না। তাই জন্য সরকার মুখে যাই বলুক, শাসক মুখে যাই বলুক, মনে মনে SIR চায়, কিন্তু মুখে বলতেই হবে SIR হতে দেবো না, এটা তো বলতেই হবে। আসলে মুখে এটা যতক্ষণ না বলবেন হবে না, মানে এটা নেতিবাচক কিছু না বলবেন,
ততক্ষণ আপনাকে বিরোধী বলে মনে হবে না, আপনাকে ঠিক প্রতিবাদী বলে মনে হবে না। এবার আপনাদের বললাম যে আজকের দিনটাই তো প্রতিবাদের সূত্র মেনে চলছে, সুতরাং এটাও এক ধরনের ওই দিনের প্রতিবাদ আর কি। এটাই রাজনীতির কৌশলও বটে। মুখে বিরোধিতার কথা বললে এসআইআর ইস্যুটা জীবিত থাকবে, তাতে আবার অন্য লাভও আছে জানেন তো। আর সেই লাভের গুড় খেতে রাজনীতিও আছে। বহু মানুষকে এসআইআরের ভয় দেখিয়ে তাদের মানে ছাতার তলায় নিয়ে আসা যাবে। অনেকের মনেই তো সংশয় আছে এই এসআইআর কি হবে বলুন তো। আর যতই ধোঁয়াশা থাকবে বা ওই একটা আশঙ্কা এই চলে যেতে পারে, নাগরিকত্বের ইস্যু তো চলে যেতে পারে, ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে। এবার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে মানে কি আমার নাগরিকত্ব চলে যাবে, মানে এটা টেনশন, অটোমেটিক টেনশন। যার কাছে সব আছে তার মনেও এই টেনশনটা আছে, কারণ তারও তো মনে হবে যে আমার কাছে সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক আছে তো। বলি না, যাদের পাকা বাড়ি ঠিকঠাক সুন্দর সব কিছু আছে তাদের বাড়িতে ওই বড় স্টিলের আলমারির লকারের মধ্যে সব পরিচয়পত্র ঢোকানো থাকে। যাদের মাথার ওপর ছাদটাই ঠিকঠাক নেই তাদের বাড়িতে তো ওই কাগজপত্র রাখার জায়গাটাও ঠিকঠাক নেই, তাদের মনের মধ্যে সংশয় হবে না? এবার এই সংশয়, এই আশঙ্কাকে যত বেশি ওই এসআইআর দেখিয়ে, এসআইআর জুজু দেখিয়ে খুঁচিয়ে দিতে হবে। যত বেশি খুঁচিয়ে দেওয়া যাবে তত বেশি তো রাজনৈতিক লাভ। এসআইআর আনছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন মানে কেন্দ্র, কেন্দ্র মানে বিজেপি। সুতরাং বিজেপি এই অস্থিরতা চাইছে। এটা যত বেশি বোঝানো যাবে, যত বেশি সাধারণ মানুষ বুঝবে, তৃণমূলের তত লাভ। ফলে তারা কখনোই চায় না এসআইআর ইস্যুটা মরে যাক। আরও একটা জায়গা আছে, তারা জানে এসআইআর যদি একবার ইস্যু হয় তাহলে অটোমেটিক ধর্ম চলে আসবে। এটা অবশ্য বিজেপিও চায়। আসল লক্ষ্য আসলে সবারই সেটাই, ধর্ম নিয়ে খেলা হবে। তার থেকে ওই বাঙালি অস্মিতা যা যা বলার বলা হবে, কিন্তু আসল ধর্ম নিয়ে খেলা হবে। যখন যেরকম দরকার তখন তেমন খেলা হবে। মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব রেডি আছে। মনে আছে আপনাদের ওই নিয়োগ দুর্নীতিতে যখন 26,000 চাকরি গেছিল, চাকরিহারাদের আন্দোলনের মাঝখানে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন সেই সরকারের প্ল্যান এ, বি, সি সব রেডি আছে। আসলে রাজনীতি সমস্ত সিচুয়েশনের জন্য একদম প্ল্যান রেডি করে রাখে। শুধু খেলা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী খেলার রণকৌশল বদলায়, এক একটা প্ল্যান কাজে লাগানো হয়। দেখুন, আপাতত যা বুঝছি তাতে দু ধরনের খেলা হবে। একটা তো রাজনীতির খেলা মতো জানেন, আরেকটা খেলার রাজনীতি। এটা একটু গোলমেলে লাগলো তো, বুঝিয়ে বলি। এই এসআইআরে মূল অভিযোগ কি? ভোট চুরি। 26-এর বিধানসভা ভোট এখনও 6-7 মাস বাকি। এই সময়টায় সব দল খেলতে নেমে গেছে। এবার রাজনীতির খেলা ছাড়াও আরেকটা অপশান বেছে নেওয়া হচ্ছে। তাই জন্য একদম রিয়েল খেলা, ফুটবল খেলার মাধ্যমে রাজনীতির খেলা, খেলতে খেলতে রাজনীতি। এরকম একটা অদ্ভুত ট্যাগলাইন করতে পারে, কিন্তু খেলতে খেলতে শেখা, যেরকম ছোটোবেলায় শেখানো হতো সেরকম আর কি, খেলতে খেলতে রাজনীতি। আজ থেকে বিজেপি একটা ফুটবল টুর্নামেন্ট শুদ্ধ শুরু করে ফেলেছে। নাম দেওয়া হচ্ছে কি জানেন? নরেন্দ্র কাপ। এইটা শুনে আপনারা তো নড়ে চড়ে বসেছেন। আপনাদের মাথায় প্রথম যেটা এসছে জানি, সেটা তৃণমূলের মাথাতেও এসছে, তারা বলেছে। কিন্তু সেটাকেও তারা বলেনি, তারা আরও একটু এগিয়ে ভেবেছে। রাজনীতিকদের ভাবনা আপনারা অত সহজে ধরতে পারবেন না, কিন্তু আপনাদের মনে কোন ভাবনা এসছে সেটা আমি ধরতে পেরেছি। দেখুন, এক্ষেত্রে নরেন্দ্র মানে নরেন দত্ত। কারণ আজকের দিনেই স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন। মানে একটা বাঙালি অস্মিতার ভাগ বসিয়ে দেওয়া খেলা, বিজেপির খেলা। এই খেলাটা শেষ হবে কবে? 17ই সেপ্টেম্বর। এইখানেই আপনাদের মনের কথাটা বেরিয়ে আসতে পারে, কারণ ওই দিন তো আবার নরেন্দ্র দামোদর দাস মোদির জন্মদিন। এবার স্বামী নরেন্দ্র আর মোদি নরেন্দ্র বিজেপি মিলিয়ে দিয়েছে। কি অদ্ভুত না? এবং এটার মানে কিন্তু আপনার মনে একটা ধাঁধা, ধোঁয়াশা তৈরি হয়ে গেল। এই বিভ্রান্তি যতই থাকবে, কখন গিয়ে স্বামী নরেন্দ্র আর মোদি নরেন্দ্র মিলেমিশে এক হয়ে যাবে তার অপেক্ষায় বিজেপি বসে থাকবে। আর তৃণমূলও কিন্তু এটা বুঝতে পেরেছে, তৃণমূলও কম যায় না।
রাজনীতির খেলায় বিবেকানন্দ আজকাল পার্টি হয়ে গেছে, হ্যাঁ, তাকে কেউ হাতছাড়া করবেন এটা বুঝে গেছি, ভাগ্যিস বেঁচে নেই। যাই হোক, কিন্তু তৃণমূল দাবি করে ফেলেছে যে তারা নিজেদের মতো করে একটা তারা বলে দিয়েছে যে তৃণমূল বলেছে বিজেপির নরেন্দ্র আসলে দামোদর দাস মোদি, এটা তারা বলেছে, বিবেকানন্দ নয় এটা বলেছে, বুঝিয়ে দিয়েছে। কারণ বিবেকানন্দ তাদের দায়িত্ব, বিবেকানন্দ তাদের সম্পত্তি, ওটা বিজেপি পেতে পারে না। বিবেকানন্দর নামে তৃণমূল সরকার ফুটবল টুর্নামেন্ট করেছে, ওই জন্য একদম স্পেসিফিক। এই হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশান। বিজেপি দেখুন, নরেন্দ্র বললে এরকম কনফিউশনের জায়গা আসে, বিবেকানন্দ বললে কোনো কনফিউশনের জায়গা নেই। এবার যত কমিউনিকেশন থিওরি বলে যে যত সহজে বার্তা দিতে পারবে, লোকের কাছে পৌঁছতে পারবে, তত বেশি লোকের কাছে সেটা সহজবোধ্য হবে। যত সহজবোধ্য বার্তা তত তার ফল বেশি, মানুষ তার কথা বুঝবে বেশি। এই দিক থেকে দেখতে গেলে তৃণমূল কিন্তু একটা গোল দিয়ে দিল খেলাতে, ফুটবলের কথা হচ্ছে তো, তাই গোল দিয়ে বললাম, মানে এটা আপনি বুঝতে পারছেন। কিন্তু ফুটবল খেলাটা এখন তুঙ্গে, বাজার তুঙ্গে। ভারত যতই ফুটবলে ত্রিসীমানায় না থাকুক, বিশ্বমানের থেকে অনেক নিচে সব খেলাধুলোর 12টা বেজে যাচ্ছে, কিন্তু রাজনীতি ওই জায়গাটাকে আপন করে নিয়েছে। এবার তার জন্যই যাচ্ছে কি না সেটা আপনারা ভাবছেন তো, সেটা ভাবুক, সেটা খারাপ না, এটা খুব ভুলও ভাবেননি। রাজনীতি যাকে ছোঁয় সেটা ওই রকমভাবেই সর্বনাশ হয় আর কি। রাজনীতিকদের অবশ্য যা ছোঁন সেটা মিডাস টাচ শোনা হয়ে যায় তাদের জন্য। যাই হোক, বিজেপির নরেন্দ্র কাপ বনাম তৃণমূলের স্বামী বিবেকানন্দ কাপ, এটাই তো হচ্ছে এবারের মূল লড়াই। আজ আবার বিশ্ব ভ্রাতৃত্ব দিবস, তো এটাও ভাবতে পারেন পুরোটাই ভাই ভাই ব্যাপার আর কি। শাসক বিরোধী ভাই ভাই, বিবেকানন্দ সবার, তিনি পিতৃসম, সুতরাং পিতৃ সম্পত্তি ভাগ করে নেওয়ার মতো বিবেকানন্দকেও যে যার মতো করে ভাগ করে নিয়েছে। এবার ভাগের ধরনটা একটু আলাদা। বিজেপির নরেন্দ্র কাপ 6 দিন ধরে চলবে, আর সরকারেরটা ওটা 6 মাস। 34 দলের বিশ্বকাপ 1 মাসে শেষ হয়, 26-এ 48টা দেশ খেলবে, তাতেও 1 মাস 8 দিনে খেলা শেষ হবে। কিন্তু তৃণমূল সরকারের কাপ সেপ্টেম্বর থেকে মার্চ। এবার মার্চ মানে তখন দুয়ারে ভোট, বুঝতে পারছেন তো। খেলাটা আসলে একটা বিরাট বড় রাস্তা, যে খেলায় খেলতে খেলতে নাচতে নাচতে আপনার একদম ভোটের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর মাঝখান দিয়ে স্বামী বিবেকানন্দ, তার অবস্থাটা ভাবুন, কি করে বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। বাংলায় যা পরিস্থিতি, তাতে বিবেকানন্দ বেঁচে থাকলে বলতেন, থাক বাবা, ফুটবলের চেয়ে রাজনীতির খেলাটাই ভালো, তোরা ওটাই খেল, আমায় ছাড়। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ। নকল প্রোডাক্ট তো ভালো হয় না, চায়না প্রোডাক্ট হয়ে যায়। ওই চায়না প্রোডাক্ট চলবে না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু পাচার কাপ করতে পারে। নাম এক হলে যে এক হয়ে গেল তা তো না। এটা 133 বছরের শিকাগো বক্তৃতার স্বামীজির, তাকে শ্রদ্ধা জানিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তার সাথে তার জন্মদিন কবে, সেই জন্মদিনে এসে শেষ হবে। সেই নাম এক হলে জন্মদিনের প্রাধান্যটা এক হয়ে যায় তা না। আমরা একটা পরিষ্কার বুঝি, নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যে নরেন, তারা সব আমাদের কাছে গোসাই, মানে নরেন গোসাই, মানে প্রধানত আলিপুর মোয়ার মামলায় যারা ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছে, ওদেরটা হচ্ছে তাই। ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই। ওদের কাছে রাজনীতি একটা খেলা, ওরা খেলা হবে করুক, খেলা হবে বলবে, ও কালকে ফুটবল কাপ করবে। আমাদের কাছে রাজনীতি মানে হচ্ছে চাকরি হবে, আমাদের কাছে রাজনীতি মানে হচ্ছে বাংলায় কলকারখানা হবে, ছেলে মেয়েদের এই বাংলায় কাজ হবে। ফুটবল বাংলার প্রিয় খেলা ভাবছে, তাই করে কিছু হবে। এগুলো যে কোনো পার্টি, যে কোনো প্রোগ্রাম আমাদের এর পক্ষেও নেই বিপক্ষেও নেই, কেউ খেলবে, আজ ইচ্ছে খেলবে। ব্রাত্য বসু আর কুণাল ঘোষের পাসিং ফুটবলটা খেয়াল করলেন? ওই বিজেপির নরেন্দ্র কাপকে, মানে ওখানকার নরেন্দ্রকে স্বামী বিবেকানন্দ বলে তো মানলেনই না, উল্টে তাকে নরেন গোসাই বললেন। ওই বললাম, রাজনীতিকদের ভাবনা চিন্তা সেটা অত সহজ নয়। প্রথমে আপনার মনে হবে যে আপনার মনের কথাটাই বলছে, তারপর দেখলেন ঠিক তার মতো করে অন্য একটা কিছু ভেবেছে। এবার
আপনারা ভাবছেন তো এই নরেন গোসাই কে? ওই ব্রিটিশ পিরিয়ডে আলিপুর বোমা মামলায় এই নরেন গোসাই ধরা পড়েছিলেন। ওই জেলে থেকে তিনি বাকি বিপ্লবীদের সব ছক ব্রিটিশদের বলে দিয়েছিলেন। তার জন্যই বিপ্লবীদের ফাঁসি হয়েছিল। বিপ্লবী হয়েও বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু জেলের মধ্যেই তাকে হত্যা করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। পরে তার জন্য এই দুজনের ফাঁসি হয়। এবার তৃণমূল আসলে ওই নরেন গোসাইকে এই নরেন্দ্র কাপের সাথে জুড়ে দিয়ে বিজেপিকে বিশ্বাসঘাতক বলল, আর সঙ্গে বুঝিয়ে দিল দরকারে বিশ্বাসঘাতককে শেষ করে নিজেরাই ফাঁসি কাটে ঝুলে যেতে পারে। এবার তাহলে তো হয়েই গেল, পড়ে থাকলো কে? কংগ্রেস আর সিপিআইএম। এবার সিপিএম খেলা মানে চাকরি আর কলকারখানাকে বুঝে ওই শতরূপ বললেন তো, অথচ শতরূপ ঘোষের দলের যুব সংগঠনও ওই ক্ষমতায় থাকার সময় ডিওয়াইএফআই কাপ করতো। 14 বছর হয়ে গেল তো, তাই ভুলে গেছেন হয়তো। তো যাক, স্মৃতি এরকম জানেন তো, স্মৃতিকে মনে রাখতে হয়, আঁকড়ে থাকতে নেই। কিন্তু মুশকিল হচ্ছে সুখ স্মৃতিকে মনে রাখা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা ওটা মনের ভেতরে এমন একটা দাগ কেটে যায়, সেটা কোনো অবস্থাতেই মানুষ ছাড়তে পারে না। আঁকড়ে ধরে তাকে কতক্ষণে তার গোড়ার থেকে উপড়ে ফেলা যায়। সেই জন্য এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, এনডিএ শিবিরের প্রার্থী রাধাকৃষ্ণনের 437টা ভোট পাওয়ার কথা ছিল, দেখা গেল পেয়ে গেছেন 452টা ভোট। এই 15টা ভোট কে দিল? নিশ্চয়ই বিশ্বাসঘাতক। তৃণমূল আরেকটা বিশ্বাসঘাতক খুঁজে পেয়ে গেছে তার মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আম আদমি পার্টির কিছু সাংসদ নাকি বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন, তাও আবার 15 থেকে 20 কোটির লেনদেনে। 15-20 লাখ দিয়ে বাংলায় চাকরি চুরি হয়েছিল। এবার সেই দুর্নীতিকে একই সঙ্গে দেখুন, এক গুণে প্রায় 10 গুণ বাড়িয়ে দিলেন টাকার অঙ্কে, আর তারপর সেই দুর্নীতিটাকে বাংলার থেকে সোজা দিল্লিতে নিয়ে গিয়ে ফেললেন অভিষেক। মানে আঞ্চলিক থেকে জাতীয় স্তর, এটা তো বাড়তেই পারে, এটা ঠিক, কিন্তু বুঝিয়ে দিলেন যা দুর্নীতি হয় জাতীয় স্তরেই হয়, বাংলায় এগুলো তুচ্ছ, 1/10ও নয়। এইটাই হচ্ছে রাজনীতি। আম আদমি পার্টির মতো দল যেখানে 1-2জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে, তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে, আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করে। যারা বেচা কেনা করে তারা বলতে পারে, ওগুলো বেচা কেনার অভ্যেস আছে যাদের, বিজেপির ওসব বেচা কেনা করতে লাগে না। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে আমি নিশ্চিত। এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে। পজিশনে 15টা ভোট কমলো কেন? তাহলে কি 15 জন ফ্লোর ক্রস করলো? অন্য কিছু হলো? টাকার খেলা হলো? কে করলো? কিভাবে করলো? কেন করলো? এবং এর মধ্যে এই তৃণমূলেরও কয়েকজন এমএলএর নাম, এমপির নাম ঘুরছে বাজারে, সবাই জানেন। সেটার উত্তর দেওয়া উচিত ছিল অভিষেকের, তিনি তার উত্তর দেননি। সবাইকে কিরকম বিশ্বাসঘাতক ভাবছে, তাই না? দেখে মনে হচ্ছে সবাইকে আয়না দেখাচ্ছে। কনফিউশনের ব্যাপার, বুঝলেন তো? এটাই হচ্ছে মজা। এই কনফিউশনটা রাজনীতি আপনার আমার জীবনে প্রতি পদে তৈরি করে দেয়। আপনি আমি যত বিভ্রান্ত থাকবো, ততই তো বিভ্রান্তের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে ঘুরে ওই রাজনীতির শরণাপন্নই হব। রাজনীতি তো এটাই চায়, তাই না? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।